মামদো, খেন্তি, পেঁচি, ভূত, ঘ্যাঙো সকল ভূতেরা আজ মজেছে তাদের ইলিশ উৎসবে। ওরে তাড়াতাড়ি কর, আমি আর খিদে সহ্য করতে পারছি না। ইলিশের গন্ধে আমার পেট যে ডুগডুগি বাজাচ্ছে। ওরে বাবা রে বাবা, এই মামদোটার বড় নোলা। তোর দেখি মরেও শান্তি নেই। তুই কি করে মরেছিলি সেটা ভুলে গেছিস নাকি মামদো? কেন কেন ওকে এমন করে বলছো কেন? ও কি করে মরেছিল গো? দেখ পেঁচি, আমি একটু খেতে ভালোবাসি বলে এমন করে বলবি না। না হয় আমি একটু বেশি খেতাম, সেদিন বেশি খেয়ে হজম করতে পারিনি, গ্যাস হয়ে গেছিল, তাই একেবারে এই প্রেত লোকে। আচ্ছা পেঁচি পেঁচি, তুমি কি করে মরেছিলে গো? আমি? সে অনেক কাল আগেকার কথা রে, শুনবি? তবে শোন, তখন আমার বেশ বয়স হয়েছে। গরিব ঘরের বিধবা আমি, ছেলে পুলে হয়নি। লোকের বাড়ি বাড়ি কাজ করতুম। যা বাসি ভাত রুটি তারা দিত তাই খেয়ে আমার দিন চলে যেত। বেশি পয়সার লোভ আমি কোনোদিনই করিনি, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার শরীর খারাপ হওয়ায় আমি কাজে যেতে পারিনি। তাই বৌদি গো, অমন করনি। কদিন শরীর খারাপ হওয়ায় কাজে আসতে পারিনি বলে আমার কাজটা কেড়ে নিও নি। গরিব মানুষ, না খেতে পেয়ে মরে যাব। দেখো বাপু, আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না। যে আমার কাছে এখন কাজ করছে সে রোজ রোজ কাজে আসছে, তাকে আমি এখন কি করে ছাড়াই বলো তো? যাও যাও, অন্য বাড়িতে কাজ দেখে নাও, এখানে হবে না। এই রকম আরো দুটো বাড়িতে কাজ করতাম, তারাও একই কথা বলল। এদিকে শরীর অসুস্থ, পেটে প্রচন্ড খিদে। কি করি, কোথায় যাই কিছুই বুঝতে পারছিলাম না। তখন মনের দুঃখে একটা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। এই তো, এই পুকুরে কত গুগলি হয়ে রয়েছে। যাই, কটা গুগলি তুলে নিয়ে সেদ্ধ করে নুন দিয়ে খাবো। তারপর আমি আপন মনে গুগলি তুলছিলাম, হঠাৎ অনেক মানুষের চিৎকার ভেসে আসতে লাগলো। এই তো, এইখানে এই পুকুর পাড়ে লোকে বসে আছে। ওগো, নিশ্চয়ই একেবারে খেয়ে নিয়েছে এই ডাইনি। ওর মুখে যে রক্ত লেগে রয়েছে। হ্যাঁ, তাই তো তাই তো, এর মুখে রক্ত লেগে রয়েছে। ধরো ধরো, ডাইনিকে ধরো সবাই। কি হয়েছে? তোমরা এইসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা আমাকে ধরবে কেন? ধরবে কেন মানে? এই যে মুখে রক্ত লেগে রয়েছে। আমার ছেলে কোথায় বল, বল শিগগিরই। তখন ওরা আমার আর কোনো কথা শুনলো না, আমায় মারতে শুরু করলো। আর মারতে মারতে আমি একেবারে এইখানে পৌঁছে গেলাম। নে নে, এবার খাওয়া শুরু কর। কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। মামদো এবার লাফালাফি শুরু করে দেবে। একই রে পেঁচি পেতনি, আমাদের নতুন বন্ধু যে কিছুই খাচ্ছে না, ওর পাতের সব কটা ইলিশ যে পড়ে রয়েছে। সত্যি তো? ও খেন্তি, কি হলো রে তোর? অমন টাটকা তাজা ইলিশ খাচ্ছিস না কেন? সেই 6 বছর আগে আমি মরেছি। তারপর পেটনি হয়ে এই গ্রাম সে গ্রাম, শ্মশান জঙ্গল কত জায়গায় ঘুরে তারপর একদিন তোমাদের সঙ্গে দেখা হলো। আর আজ ইলিশ উৎসব পালনে এই নদীর ধারে তোমাদেরই সাথে এসেছি। কিন্তু গ্রামটা আমার খুব চেনা চেনা লাগছে জানো। ও সব গ্রাম একই রকম দেখতে লাগে, ও নিয়ে তুমি অত ভেবো না তো। নাও নাও, খেয়ে নাও। না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। আমার কেমন
যেন মনে হচ্ছে এই গ্রামটা আমি খুব চিনি। আচ্ছা, আমি না একটু গ্রামটা ঘুরে দেখে আসি। এই কথা বলে খেন্তি সেখান থেকে উড়ে চলে যায়। তখন মামদো আর কোনো কথা না বলে চুপচাপ খেন্তির পাতের মাছগুলো খেতে শুরু করে। এরপর রাতের বেলায় যখন খেন্তি পেতনি একটা গাছের ডালে বসেছিল, তখন সে একটা ছেলের কান্না শুনতে পায়। কে তুমি? আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। এত রাতে জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলে কাঁদছে। কান্নার শব্দটা ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। যাই তো, গিয়ে দেখি একবার। এই কথা বলে খেন্তি পেতনি সেই দিকে উড়ে যায়, আর সেখানে পৌঁছে দেখে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না এই মামদো ভূতের হাত থেকে। আজ তোর কোনো রেহাই নেই। এ কি করছো মামদো ভূত? ও যে একটা বাচ্চা ছেলে, ও কি তুমি? কতদিন পর এমন কচি টাটকা মানুষের বাচ্চা পেয়েছি বলে কথা। সত্যি তোমার বড্ড নোলা। আমি তোমার এই ছোট্ট ছেলেটিকে কিছুতেই খেতে দেব না। এই কথা বলেই খেন্তি পেতনি ছেলেটিকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন মামদো এই সেরেছে। ও খেন্তি, আমি যে একটু মজা করছিলাম। ছোট্ট ছেলেকে জঙ্গলে একা পেয়ে একটু ভূতের ভয় দেখাচ্ছিলাম গো। এদিকে তখন খেন্তি পেতনি ছেলেটিকে নিয়ে দূরে এক পুকুর পাড়ে এসে বসে। তারপর তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি সোনা? আমার নাম অর্পণ। মা যখন বেঁচে ছিল আদর করে আমায় অপু বলে ডাকতো। অর্পণ? অপু? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? ওই তো বুড়ো বটের তলায় পুকুর পাড়ের ওই বড় বাড়িটা, ওইটা আমাদের বাড়ি। আমার বাবার নাম স্বপন বিশ্বাস। অপু? তুই আমার ছেলে অপু? কিন্তু এত রাতে জঙ্গলে কি করছিলি বাবা? আমার নতুন মা খুব রাগী জানো। আজ সকালবেলা এই নাও দুধটা গেল, গিলে আমায় উদ্ধার করো। আমার যেন আর কোনো কাজ নেই, সারাদিন খালি ওনার ছেলেকেই সামলাও। এদিকে আমার দিকে কোনো নজর নেই তার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? গেল তাড়াতাড়ি। দুধটা খুব গরম নতুন মা, ভালো করে গ্লাসটাই ধরতে পারছি না। খেতে গেলে যে মুখ পুড়ে যাবে। এই যা গেল গেল গেল, আমার সব গেল। হতচ্ছাড়া ছেলে দুধও ফেললো, কাঁচের গ্লাসটাও ভাঙলো। কত সাজ করে আমার দাদা ভাইফোঁটাই আমায় উপহার দিয়েছিল। বেরিয়ে যা, দূর হয়ে যাই বাড়ি থেকে। তোমার হাড় মাস একেবারে ভাজা ভাজা করে খেলো গো। তারপর নতুন মা মারতে মারতে আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল। বাবাও ব্যবসার কাজে শহরে গেছে, 3-4 দিনের আগে ফিরবে না। তাই এতটুকু ছেলেকে এই ভোর সন্ধ্যেবেলা কেউ বাড়ি থেকে বার করে দেয়? দাঁড়া, ওর মজা আমি বার করছি। তুই চল আমার সঙ্গে। এরপর খেন্তি অর্পণের হাত ধরে বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর নিজের রূপ বদলে স্বপনের রূপ ধারণ করে। তুই এখানেই দাঁড়া অপু, আমি যখন ডাকবো তখন ভেতরে আসবি। এরপর স্বপন রূপী খেন্তি বাড়ির ভেতরে ঢুকে উঠানে দাঁড়িয়ে ডাক দেয়, কুহেলি, কোথায় গেলে? ও কুহেলি! হে কি তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো যে? তোমার তো 3-4 দিন বাদে আসার কথা ছিল গো। হ্যাঁ, যে কাজে গিয়েছিলাম তা মিটে গেল, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। অর্পণ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। অর্পণ? সে তো আমার কোনো কথাই শোনে না। কত করে বারণ করলাম সন্ধেবেলা খেলতে যেতে নেই, তবুও বেরিয়ে গেল। বলল বাবা এখন বাড়ি নেই, তাই আমার যা খুশি আমি তাই করব। বটে, তা সে খেলতে যাওয়ার আগে কিছু খেয়ে গেছে? খাইনি আবার, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। আমি ওকে কোনো কাজ করতে দিই না, একটুও বকি না, তাও আমার কোনো কথা শোনে না, শুধু খায় আর খেলতে চলে যায়। তাই নাকি কুহেলি? বাবা অর্পণ, ও
অপু, ভেতরে আয় তো। এ কি তুমি তুমি এভাবে কথা বলছো কেন? তোমার গলাটা। ততক্ষণে সেখানে অর্পণ চলে আসে আর খেন্তি তার আসল রূপ ধারণ করে। ওরে বাবা গো, তখনই খেন্তি পেতনি তার লম্বা হাত বার করে নতুন বউয়ের ঘাড় ধরে উপরে তুলে দেয়। আমি তোর স্বামী স্বপন নই, আমি অপুর আসল মা। তুই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছিস, আর আজকের পর থেকে আমি ওকে আর কিচ্ছু করব না, ওকে কোনো কষ্ট দেব না। মনে থাকে যেন, নইলে এই ঘাড় আমি মটকে দেব। এই কথা বলে খেন্তি পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সেই বুড়ো বট গাছে। তারপর থেকে বাকি বন্ধুদের নিয়ে সে সেখানেই থাকতে শুরু করে। ঠিক তখনই গাছ থেকে উল্টো ভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, ইলিশ কত করে নিল? বিনয় বকুল গ্রামের নতুন জামাই। সে বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে। আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন, শোন বাবা, এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে যাস, কেমন? আর যদি কিছু ফল মাকড় পাস নিয়ে নিস। এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে যাব। এরপর বিনয় বাসে ওঠার আগে বাজারের সূর্যকুমার মোদকের দোকান থেকে ভালো দেখে মিষ্টি নেয়। কই গো, বেশ ভালো দেখে 100 পিস জল ভরা দাও তো। তারপর জল ভরা সন্দেশ হাতে নিয়ে বেরোতেই সে দেখে একজন মাছওয়ালা খুব হেঁকে হেঁকে গঙ্গার ইলিশ মাছ বিক্রি করছে। তখন বিনয় বেশ বড় সাইজের 2টো ইলিশ মাছ কিনে বাসে চড়ে বসে। এরপর তার শ্বশুর বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। তার উপর বাস থেকে নামতেই শুরু হয় কাল বৈশাখীর ঝড় বৃষ্টি। বাবারে বাবা, কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! আকাশ যেন একেবারে ভেঙে পড়ছে। এদিকে তো কেউ কোথাও নেই গো, একটা কোনো বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু মাথা গুঁজে দাঁড়াবো। বাপরে বাপ, কি বাজ পড়ছে! ঠিক তখনই কেউ যেন পিছন থেকে বলে উঠল, ইলিশ কত করে নিল? সেই খনা খনা গলা শুনে বিনয় চমকে গিয়ে পিছনে ফিরে দেখে বলে, আপনি কে? কি আমার কাছে কি চাইছেন? বাবা, কি ভয়ঙ্কর দেখতে গো! আমার দেখেই বুকটা ধুমধুম করছে। আমারই চিনলেন না? আপনি নতুন বুঝি? এই যে আমি মেসোভূত। ভূতের নাম শুনে বিনয় তো ভয় দৌড়তে শুরু করে, কিন্তু ভূতটাও মজা বলি, ইলিশ কত করে কেজি সেটা বলে যান। কিন্তু বিনয় কোনো দিকে না তাকিয়ে শুধু ছুটতে থাকে। তারপর খুব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় চোখ বুজে বসে পড়ে আর জোরে জোরে হাঁপাতে থাকে। ওরে বাবারে, এ কোথায় এলাম রে! আমি আর দম নিতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। ঠিক তখনই গাছ থেকে উল্টো ভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, ইলিশ কত করে নিল? ওরে বাবা, বাঁচাও! বিনয় আবার ছুটতে থাকে। এদিকে প্রচন্ড হারে বৃষ্টি ও বাজও পড়তে থাকে। অবশেষে সে একটা কুঁড়ে বাড়ি দেখতে পায় আর সেখানে পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। কে আছেন? আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খুলুন না। সাথে সাথে
এক গলা ঘুমটা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায়, আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে, আমাকে দেখে আপনি খারাপ ভাববেন না, আমি নিহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে। ও মা, তাই নাকি? দেখুন তো তাকে। এইরকম দেখতে কি না? বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায়। মিষ্টির বাক্স থেকে সব জল ভরা সন্দেশ ছড়িয়ে পড়ে। তখন থেকে বলছি ইলিশ কত করি, ইলিশ কত করি, তা বলেই না। আরে বাবা, পেট্রোলে কি যাওয়া যায়? আগে কিছু এদিক ওদিক কথা তো বলতে হবে নাকি? আহা, কতদিন যে খাইনি। এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুঁকতে থাকে, আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয়। তারপর, আমি কোথায়? আমার পাশে। আমাকে ছেড়ে দাও মেচো ভূত ভাই, ওই ইলিশ মাছ তুমি নিয়ে খাওগে যাও। দুধ বোকা, ওভাবে কি আমি খেতে পারি? আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে, তারপরে। মানে? তবে বলি শোনো, এই গ্রামে মস্ত এক জমিদার ছিল, তার গায়ে ছিল খুব শক্তি। সে সকাল বিকেল মুগুর ভাজত, আর এত এত খাবার খেত। আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর। আমার নাম ছিল নকুর। তাই একদিন হলো কি, বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে। সে রুই, কাতলা, ইলিশ, বাবারে বাবা কত মাছ! আমি তো মাছ খেতে খুব ভালোবাসতাম, তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগলো। তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যে তুলি মুখে পুড়তে যাব, ঠিক তক্ষণে গিন্নিমা, ও মা গো, এ কোন সর ঘরে এনেছো গো? ওগো শুনছো? দেখি যাও। ওগো দেখো দেখো, সব মাছ খেয়ে ফেললো গো। হয় 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 হয়। মুঝে বাবা, বাবু তক্ষুনি তেড়ে এসে আমায় স্যাং দোলা করে তুলে নিয়ে গিয়ে সোজা পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন, আর পেছন ফিরে তাকালেন না। এদিকে আমিও সাঁতার জানতুম না, হাঁপিয়ে হাঁপিয়ে জলে ডুবে মারা গেল। আর সেই থেকে মেসো ভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি। শ্রাদ্ধ হয়নি তো, তাই আত্মার শান্তিও হয়নি। ও, এই ব্যাপার? তুমি কিছু চিন্তা করো না গো, আমি গ্রামের সকলকে বলে তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করবো, সাথে ইলিশ মাছও নিবেদন করবো। কিন্তু তুমি না এভাবে আর ভয় দেখিও না। এরপর বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে, আর সবকিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে, আর সাথে ইলিশ মাছেরও। সেই ইলিশ খাওয়ার পর নকুরের আত্মার মুক্তি হয়ে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো বিবেক, রায়হান, শারমিন, মহিবুল, সোনালী, গোপাল, রূপা, সঙ্গীতা, শান্তনু, অহনা, আফসানা, প্রিয়া, মাহি, সুজন, পবিত্র। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে
আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।